জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি। কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস। দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 4-এ। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে ভিন্ন পশরা ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত হন। ব্যর্থ কিন্তু আজকেও ঘটছে না। আজকে আমাদের সাথে দুর্দান্ত দারুণ কিছু মানুষ যুক্ত হচ্ছেন, যাদের সাথে আড্ডাটা হবে বেশ জম্পেশ। তবে সেই আড্ডায় যুক্ত হতে পারবেন কিন্তু আপনিও। অর্থাৎ আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবেও কিন্তু একই সাথে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে আপনি যে কোনো ধরনের মন্তব্য কিংবা আপনার প্রশ্ন কিন্তু করতেই চাইতে পারেন আপনার পছন্দের মানুষটিকে, এবং সেখানে আপনার হয়ে আমি সেই আমাদের সাথে যুক্ত হওয়া সারথীদের কাছে সেই প্রশ্ন এবং মন্তব্য জানিয়ে দেব, এবং নিশ্চয়ই আপনার উত্তরটা আপনি পেয়ে যাবেন। তবে ঝটপট না করে এখনই লিখতে থাকুন আপনার অভিমত কিংবা প্রশ্ন। তবে আজকে যেহেতু সবার মধ্যে একটু তাড়া আছে, নিশ্চয়ই না দর্শক, কারণ হচ্ছে যে আর ঠিক দুদিন পরে ঈদ উল ফিতরের আনুষ্ঠানিকতা, সেটার জন্য আপনারা সবাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছেন। নিশ্চয়ই সেই বাড়ি যাওয়ার যে মাধ্যমটি, সেটি একটি মাধ্যম, আর কোনো মাধ্যম নেই আজকে বাংলাদেশে। সেটি হচ্ছে আপনাকে অবশ্যই যেটিতে যেতে হবে, সেটি হচ্ছে বনলতা এক্সপ্রেস। বনলতা এক্সপ্রেস ছাড়া আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবেন না। ঠিক কেন পৌঁছাতে পারবেন না সেটি নিয়ে আসলে আলোচনা। তবে সেই আলোচনায় যুক্ত হতে পারবেন কিন্তু আপনিও, বলছিলাম একটু আগে, এবং সেটি নিয়ে যারা আলোচনা করবেন আমাদের সাথে যুক্ত রয়েছেন গুণী নির্মাতা। তবে তার আগে একটা বিষয় আছে, তিনি আলফা এবং জেনজিদের যুগে 90s-এর নির্মাতা তানিম নূর। স্বাগত আপনাকে আমাদের এই আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন আপনি? জি, অনেক ধন্যবাদ আপনাকে, আমি ভালো আছি। জি, আলফা এবং জেনজিদের যুগে 90s-এর নির্মাতা, এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন দুর্দান্ত একজন মানুষ, গুণী অভিনেত্রী, যার অনেকগুলো পরিচয়। আমি আজকে শুধুমাত্র একটা পরিচয় আপনাকে বিশেষায়িত করতে চাই, অভিনেত্রী, গুণী অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ভালো আছেন নিশ্চয়ই? ভালো আছি। আপনাকে আরো একবার স্বাগত আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই আমি প্রায় আসছি না, এটা কাজের জন্য। আমরা বলতে চাই যে এই যে আর ইউ ফেমাস বা কাজ, এই কাজটা যত অব্যাহত থাকবে আমাদের ভালো লাগা, স্বতঃস্ফূর্ততা বাড়াবে, এবং দর্শকদের মধ্যে সব শ্রেণীর দর্শকদের মধ্যে স্বতঃস্ফূর্ততা বাড়ানোর কাজটা যিনি নিরবিচ্ছিন্নভাবে করে যাচ্ছেন, তার কাজের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে, দক্ষতার মাধ্যমে, নানানভাবে উপস্থাপন হওয়ার মাধ্যমে, সেই মানুষটির সাথে এই মুহূর্তে পরিচয় করে দিতে চাই। দর্শক, আমাদের সাথে রয়েছেন জনপ্রিয় গুণী অভিনেতা শরীফুল রাজ। স্বাগত আপনাকে আমাদের আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? জি, ভালো আছি অবশ্যই। আপনি ঈদ মোবারক। ঈদ মোবারক। আমাদের সবাই আজকে যাবো, এই আয়োজনটা শেষ করেই আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, এবং আমার রওনা দেওয়ার একটাই মাধ্যম বনলতা এক্সপ্রেস। বনলতা এক্সপ্রেসের সাথে যুক্ত আছেন আরও একজন মানুষ। আমি বলছি না যে আজকে আমাদের কম্পার্টমেন্টে অনেক মানুষ, শুধু এখানেই না, আরও এরপরেও দেখতে পাবেন। সাথেই থাকুন। আমাদের সাথে আরও একজন আছেন যিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাচ্ছেন, বাংলাদেশের গুণী অভিনেত্রী, আমরা যাকে নিয়ে অনেক প্রাউড ফিল করি, জাকিয়া বারি মমো। স্বাগত আপনাকে আমাদের এই আর ইউ ফেমাসের আয়োজনে নিয়ে। ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো আছেন নিশ্চয়ই? ভালো আছি। আপনাদের কাছে একটা কমন প্রশ্ন আছে। আমরা বনলতা এক্সপ্রেস দেখতে দেখতে যাব, এবং সেটি বনলতা এক্সপ্রেসে করে বাড়ি যাব। তবে তার আগে দুটি কথা আছে আপনাদের জন্য, এবং দুটি কথার আগে, এবং আমি একটি বিষয় আসলে আপনাদের কাছে জানতেও চাই। দুটি কথার একটি কথা হচ্ছে যে যেই বিষয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ সিনেমা, সেটি হচ্ছে শতভাগ খাঁটি বাংলাদেশি ছায়াছবি, এবং আমাদের এই ট্রেনটি কিন্তু মিস করা যাবে না, সাথে থাকতে হবে। আর ইউ ফেমাস এর আগের প্রোগ্রামে আপনি আমাকে এই প্রশ্ন করেছিলেন। আমার মনে হয় যে আপনার প্রোগ্রামে যারা সাধারণ আসতেই পারবে না। প্রোগ্রামের নামই হচ্ছে আর ইউ ফেমাস। তানিম নূর তো ফেমাস এখন, মানে সে একটা হচ্ছে যে সে তার অনেক কাজ আছে, অনেক কাজ প্রশংসনীয়, আলোচনার মতো যোগ্য, কিন্তু একটা ওই যে ব্লকবাস্টার টাইপের একটা সাড়া ফেলে দেয় না উৎসবে। আমরা দেখেছি যে সেই উৎসবের কাজটা মানে সবার মধ্যে, এবং সবার মধ্যে কেন বলি, একটা আত্মার সাথে কানেকশন পেয়েছে মানুষ। কারণ 90s-এর ফিলটা না অনেকে সবাই ফেসবুকে লিখতো, কিন্তু ওইটা না চিত্রায়ন করা আপনার কাজের মাধ্যমে দেখেছে। আবার আপনি এসেছেন আরও একটা দুর্দান্ত কাজ নিয়ে, সেটি নিয়ে সেই কাজটাই আপনাকে ফেমাস করবে, বা কাজটাই দিন শেষে আপনাকে এগিয়ে রাখে। আর ইউ ফেমাস? আরো একবার জিজ্ঞেস করছি। মনে হচ্ছে তো আপাতত। You are exactly. বাধনতা, আর ইউ ফেমাস? Yes, I am. কেন এইভাবে আই অ্যাম এভাবে বললে কেমনে কি বলেন তো? না, আমি ফেমাস আছি। হ্যাঁ। কেন ফেমাস? আমার কাজের জন্য।
এক্স্যাক্টলি। আমরা ওই যে একটু আগে একটা ক্লারিফিকেশনে বলেছিলাম যে বারবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনি ফেমাস 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 হচ্ছে শব্দটা হচ্ছে রূপক অর্থেই আমরা ব্যবহার করি। আমরা বলি আপনি কাজটা করছেন, বাঁধন কাজটা করছেন। আমি তো খুবই ঠিকঠাক কাজটা করছি এবং আচ্ছা। আমার ফোকাস খুবই দৃঢ় আর কি। ফ্রিরো সম্প্রতি শুনলাম যে আপনি একটা ভালো কাজ নিচ্ছেন, যে একটা থিসিস করছেন প্রমোশনালের উপরে। Is it? আমি আমার 2টা সিনেমা এমন ভাবে প্রমোট করেছি এবং এটাও মানে এখানে যদিও অনেক মানুষ আছে বাট আমি নিজ দায়িত্বে নিজের কাঁধে নিয়ে নিয়েছি অস্ত্র তুলে নিয়েছেন হাতে। মানে তুলে নিয়েছি অস্ত্র হাতে। এখন আমি হচ্ছে সমানে মানে প্রমোশন করে যাচ্ছি। আচ্ছা, আপনি থাকুন, বাঁধনকে অনেক ধন্যবাদ এটার জন্য আমি বলবো আর কি। আপনি থাকুন, আপনার কাছে অনেকগুলো তদবির আছে আমার। আচ্ছা ঠিক আছে। সো তদবিরগুলো আপনার কাছেই করতে হবে, আপনিই একমাত্র যোগ্য। শরীফুল রাজ, আর ইউ ফেমাস? আমার তো মনে হয় যে সবচেয়ে বড় ফেমাসই যে পাশে যে বসা আপনার। আচ্ছা, So, হ্যাঁ, আমরা যে কাজ তুমি করি চিত্রনায়ক, তুমি তো ফেমাস হ্যাঁ, অবশ্যই। যে কাজ করি সেটার জন্য যদি আসলে ওই ডেজিগনেশন আসে, হ্যাঁ ডেফিনেটলি। ডেফিনেটলি ফেমাস। অবশ্যই ফেমাস। আপনার কাজ তো হ্যাঁ আমাদেরকে কি বলো, ভাবায়। আমি তোমার সিনেমা দেখতে গিয়েছি গত ঈদে নিজে, আমরা ফ্রেন্ডরা মিলে। ওয়াই ইউ আর নট ফেমাস? ইউ আর ফেমাস। রিয়েলি? তাহলে ঠিক আছে। সো প্রশ্ন রাখুন জাকিয়া বাড়ি বোমা আপনার কাছে। এই যে ট্রেনের সিরিয়ালে আমি যখন আসলাম, ওই ফেমাস থেকে শুরু করে হ্যাঁ আমি ফেমাস, না হয় আপনি আমাকে অনুষ্ঠানে ডাকতেন না। ওয়াও, তো আপনার বগিটা একটু পিছনে মনে হয়। আমাকে গরিব বগি দেয়া হয়েছে। আমরা মিডল ক্লাস। আমি না না, ওটা তারপর তো ফার্স্ট ক্লাস বগি মানে ছিল। ও ফার্স্ট ক্লাস, কিন্তু বাঁধনাপুর তুলনায় আমার মানে সবার না, ওটা এত তো হিংসা special ছিল। আমাদের বগিটা নিয়ে সবার যে হিংসা। বাট আমাদের বইটি কিন্তু হ্যাপেনিং ছিল অনেক। আমাদের বগি হ্যাপেনিং, কিন্তু ওদের বগি অনেক কি বলবো কি অনেক কার্পেট ছিল ওদের বগিতে, হ্যাঁ, সোফাও ছিল, বাচ্চাও ছিল। বাচ্চাও ছিল, কালারটাও ভিন্ন, কালারটাও ভিন্ন। আমরা কাঠের, গিয়ে এটা ওখানে কাছে এবং বসেছিলাম। রয়্যাল একটা ব্যাপার আছে। ওখানে গিয়ে আমরা বসেছিলাম। তো এই বগিটার গল্পটা তানিম আমাদেরকে সুন্দর করে বলবে। শুনতে চাই। আসলে এই বগিটা বানানোর মানে আমাদের গল্পে আছে হুমায়ুন আহমেদ স্যারের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে বনলতা এক্সপ্রেস তৈরি হয়েছে, এবং এই উপন্যাসের মধ্যেই আছে যে একজন মন্ত্রী তার স্ত্রী এবং শালীর সদ্য বিবাহিত তার শালীর হাজবেন্ড সহ তারা ভ্রমণ করছে। তো বইয়ে এই যেই বগিটা আমরা বানিয়েছি, বইয়ে ঠিক বগিটার এভাবে একটা ভিআইপি সালুন কার এটা বর্ণনা ছিল, বাট আমরা সেটাকে আমি একটু ভাবলাম যে আচ্ছা মানে এটা নিয়ে গবেষণা করতে গিয়ে পেলাম যে আমাদের এখানে একটা বগি আছে যেটা রানী এলিজাবেথ তৎকালীন পূর্ব পাকিস্তানে 1962 সালে মেবি এখানে ঢাকাতে এসেছিলেন। পরবর্তীতে 1983 সালেও উনি বাংলাদেশেও আসেন। তো তার জন্য একটা স্পেশাল বগি বানানো হয়েছিল, রানী এলিজাবেথের বগি বলে সেটাকে। আচ্ছা, সেটাতে আপনার বাংলাদেশের সকল রাষ্ট্রনায়করাই কম বেশি, সেই আইয়ুব খান থেকে মানে পাকিস্তান আমলে পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রনায়করাও কম বেশি সেটাতে যাতায়াত করেছেন। এবং 80 দশকের শেষে এসে সেই বগিটাকে মিউজিয়ামে, মানে সেটা তো অনেক আগের বানানো, মিউজিয়ামে সেটা রেলওয়ে মিউজিয়াম সৈয়দপুরে আছে, এখনও আছে, এবং খুব সুন্দরভাবে তারা সেটি সংরক্ষণ করে রেখেছেন। জি। তো এই ইতিহাসটা যখন জানলাম তখন আমার মনে হলো যে সিনেমাতে তো আসলে আমরা একটু স্বাভাবিকভাবে এটা তো ফিকশন, আমার মনে হলো যে ওয়াই নট আমাদের মন্ত্রী হচ্ছে যে এই বগিটাই ইউজ করছে, এবং এই বগিটা তো সবার জন্য না, মন্ত্রী হলেও সে ধরাধরি করে ব্যাপারটাকে ম্যানেজ করছে। আসলে তার ওয়াইফকে এবং তার ওয়াইফ এবং শালি যে যাচ্ছে তাদেরকে আসলে একটু মূলত শালিকে আর কি একটু চমকে দেওয়ার জন্য যে মানে সে এই বগিটার মানে এটা আসলে তারা এই, কারণ এটা তো আর এই রানী এলিজাবেথের বগি এটা বিউটিফুল এই বগিটা আর কি। এই বগিটা আপনারা যখন সিনেমাতে দেখবেন, আমরা যেটা মূল বগি ছিল এটা এখনো সৈয়দপুরে আছে, আমরা হুবহু সেটাই বানিয়েছি। এই আমি ছোট করে জানাবেন, কারণ আমি এদের কাছে যেতে চাই যে এই সিনেমাটা শতভাগ খাঁটি বাংলাদেশি কেন বলা হচ্ছে, আর বাকিগুলো সিনেমা বাংলাদেশি না? না না, সব সিনেমাই তো বাংলাদেশি। এটা শতভাগ বাংলাদেশি কেন? এটা আসলে দুইটা জিনিস। আসলে যখন আমরা ছবিটা করি তখন আমরা এমনি মজা করে বলছিলাম যে আমাদের ছবিটা শ্রীলঙ্কাতে শুট হয় না, আমাদের সিনেমাটা ভারতে শুট হয় না, আমাদের সিনেমাটা কাজাখস্তানে শুট হয় না, সম্পূর্ণ বাংলাদেশে চিত্রায়িত। এক্স্যাক্টলি। তো এবং টেকনিক্যাল টিমও সব বাংলাদেশ। তো যাই হোক না, আরেকটা জিনিস সেটা আসলে যে আরেকটা যেটা মূল বিষয়, সব ছবি অবশ্যই আমি আমরা দিয়েছি, আমাদের মনে হয়েছে যে আমাদের সিনেমাটার মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের মানুষের জীবনাচরণ, বাংলাদেশের মানুষের ধ্যান ধারণাকে আমরা তুলে ধরেছি।
শরীফুল রাজ, আপনার কাছে ফিরতে চাই। দুইটা ট্যাগলাইন ছিল, একটি হচ্ছে শতভাগ খাঁটি বাংলাদেশি সিনেমা, ট্রেনটা মিস করা যাবে না। দ্বিতীয় প্রশ্নটা আপনার কাছে জানতে চাই, দ্বিতীয় বাক্যটার প্রেক্ষিতে ট্রেনটা কেন মিস করা যাবে না, বনলতা এক্সপ্রেসটা কেন মিস করা যাবে না? এবং আমি আপনার লুকটা নিয়ে বিশেষ করে বলতে চাই, থ্যাংক ইউ তানিম। ভাই জোশ, মানে এটা কিন্তু ওর সাথে এটা এই লুকটা এটা একটা ইয়ে আর দর্শকদের বলে রাখি, আপনারা শরীফুল রাজকে যেমন ভাবে দেখতেছেন এরভাবে দেখবেনই না, একদম উল্টা। এটার ক্রেডিট ডেফিনেটলি তানিম ভাইয়ের। আচ্ছা, আমার মনে হয় যে প্রথম আমাকে এটা অ্যাডপ্ট করতেও আসলে কয়েকদিন টাইম লাগে। নিজের আসলে- দেখে ভয় পাইছেন? না, ভয় পাওয়ার ব্যাপার না। ইউজুয়ালি আসলে নতুন কোনো কিছু করার আগের মুহূর্তে আসলে এক ধরনের প্রিপারেশন তো থাকে। আচ্ছা হঠাৎ করে নিজেকে দেখার পরে ও আচ্ছা আচ্ছা, এটা আমি ঠিক আছে, তো অনেক টাইম লাগছে আর কি আমার সাথে নিজেকে আবার মানে এটাকে মানিয়ে নেওয়ার জন্য। তো ওনাকে থ্যাঙ্কস অনেক, যা উনি ঠিকঠাক আমাকে মানে আমার ইনফ্যাক্ট এই চরিত্রটা করতে খুব আনন্দ পেয়েছি আমি। আমার একটা সময় মনে হয়েছে যে আমরা সবাই ইনফ্যাক্ট শুটিং এর একটা ফাঁকে মনে হয় একদিন সাবিলা ইমোশনাল হয়ে যাচ্ছিল। সো আমরা না অনেক মেন্টালি অনেক কানেক্টেড স্টুডেন্টের সাথে। সো হ্যাঁ, সো দর্শকদের জন্য ট্রেনটা কেন মিস করা যাবে না? ট্রেনটা মিস করা যাবে না অনেকগুলো কারণ, অনেকগুলো ফ্যাক্ট। তিনটা কারণ। প্রথমত হচ্ছে কিছুক্ষণ, রাইট, হুমায়ুন আহমেদ। সেকেন্ড কারণ হচ্ছে তানিম নূর, আচ্ছা, আর থার্ড কারণ হচ্ছে যারা 90s তাদের তো ডেফিনেটলি। সো সবকিছু মিলিয়ে আর কি। চতুর্থ নম্বর কারণটা বলি, সব আপনার পছন্দের মানুষ একটা সিনেমার মধ্যে আছে, ফলে সে কারণে মিস করা যাবে না। আমাকে আরেকটা কথার উত্তর দেন, আপনি কি ম্যাজিশিয়ান নাকি ডাক্তার? মানে অনেকে তো এক টিকিটে দুটি সিনেমা দেখার, এক টিকিটে দুটো সিনেমা পাওয়া যাবে না? সো আমার মনে হয় যে হ্যাঁ, দুইটাই বোথ। আচ্ছা, দুইটাই বোধ। তো ফলে হচ্ছে যারা দেখবেন তাদেরকে কিন্তু এক টিকিটে দুই সিনেমা দেখা যাবে। অর্থাৎ শরীফুল রাজ সে কি ডাক্তার নাকি ম্যাজিশিয়ান, নাকি দুটোই? নাকি দুটোই, সেটাই বোঝা যাবে। তবে আপনি ডাক্তারের জেন্ডার তো হয় না, না হয় কি? হ্যাঁ, হয় কি, আপনি তো জানেন না, ডাক্তার তো আসলে জেন্ডার হয় না, যে কারণে ডাক্তার কি? নি ডাক্তার এইটার উত্তর বাবুর কাছ থেকে এটা দিই। আফিয়া বলতে পারবে ভালো, আফিয়া জীবন বাঁচাচ্ছে। ডাক্তার ওখানে জেন্ডার প্রয়োজন না, ডাক্তার আচ্ছা, প্রয়োজন। ওখানে ডাক্তার প্রয়োজন। হ্যাঁ, এবং কেন সে- ডাক্তার প্রয়োজন ছিল বলেন না? ডাক্তার প্রয়োজন, আফিয়া ডাবল ছিল, ডাবলকে সিঙ্গেল করার আর জন্য। সহজ করে বলেন আমার দর্শকদের জন্য। মানে উপন্যাসেই ছিল আর কি এটা। উপন্যাসেই তো পাওয়া যায় যে আফিয়া প্রেগন্যান্ট চরিত্র, এবং সেই ডেলিভারি করার জন্য যে ডাক্তার প্রয়োজন, সেই জীবন বাঁচানো ডাক্তার হচ্ছে আশাব, কিন্তু- যে কিনা একই সাথে এখানে ম্যাজিশিয়ানও, কারণ ওই ম্যাজিক না ঘটালে আফিয়ার জান চলে যেত। সাথে কি আরেকটু প্রশ্ন, একটা সাপ্লিমেন্ট প্রশ্ন করা দরকার, যে সে কি প্রেমিকও একসাথে? প্রেমিক ওকে, প্রেমিক, তবে প্রেমটা আমি দেখেছি আচ্ছা, অন্যের সাথে প্রেমে। আচ্ছা, ওকে। কিন্তু এই যে একটা কম্পার্টমেন্ট, একটা বগি, সেখানে একটা স্বাস্থ্যগত জটিলতা তৈরি হলে এটা সমাধান হওয়া প্রয়োজন, এবং সেই সমাধানটার জন্য কারো না কারো একটা নির্দেশ প্রয়োজন, এবং সেই নির্দেশটা আসে বিভিন্ন মন্ত্রণালয় থেকে। সেই মন্ত্রণালয় আসলে কি করে? তদবির। এটা কি তদবির না করলে কিছুই হবে না, বলেন তো? এটাই বলেন, মানে কি একটা সিচুয়েশন। তারপরে কবিতা লেখার জন্য মন্ত্রিত্ব চলে যাবে, মানে খুবই খারাপ অবস্থা। কিছু তদবিরের লিস্ট আমরা পাঠিয়ে দিই তোমার আচ্ছা, আচ্ছা। পাঠাইতে পারো আমার কাছে, কিন্তু তদবির এখন আসা শুরু হলে ভালোই হবে। কি কি তদবির চান? আমি কিভাবে বলবো, যে তদবির আমার করবে সে নিজের বলবে। জন্য অনেক তদবির করতে আপনি হবে। আমাকে একটা বলেন, আমি তো শুধুমাত্র ট্রেইলার দেখে আলোচনাটা করতেছি, আপনি চঞ্চল ভাইয়ের সাথে একসাথে তার গায়ের উপরে, গলার উপরে একটা হাত দিয়ে যে লুকটা দিছেন, এই লুকটার মানে নাম কি? আমি ওইটা দেখেই তো বিমোহিত। ও আচ্ছা, মানে ওইটা কি লুক? ওইটা হচ্ছে জীবন থেকে নেয়া। মানে আমার যেটা হচ্ছে যে এই লুকটা দেওয়ার একটা স্বপ্ন আমি সারা জীবন দেখে গেছি, যে আমি আমার হাজবেন্ডকে দেখলে এরকম একটা লুক দিব। মানে কিন্তু যে সেই- হাজবেন্ডটা মন্ত্রী থাকবে? না না, যেই হাজবেন্ডটাকে আমি ভালোবাসবো, যে Dream হাজবেন্ডটা husband। আমাকে আচ্ছা। ভালোবাসবে, রেসপেক্ট করবে, তো আচ্ছা। সেই হাজবেন্ডটা আমি বাস্তব জীবনে পাই নাই, তারপরে এখনো পাচ্ছি না। তো ভাবলাম যে যেহেতু অনস্ক্রিন তানিম আমাকে এই সুযোগটা দিছে, এরকম একটা মানে মানে এরকম একটা হাজবেন্ড দিছে, তো আমি তাকে তো একটা সেই লুক আমার দিতেই হবে। এবং আমাদের কেমিস্ট্রি আমার কাছে, আমি খুব এনজয় করছি, আমি আর চঞ্চল ভাই, আমাদের যতটুকু সিন আছে, মানে আমাদের কেমিস্ট্রিটা মানুষ খুব পছন্দ করবে বলে আমার ধারণা। না করার তো কোনো অপশন নাই, কারণ দুজন শক্তিমান অভিনেতা একটা স্ক্রিনের মধ্যে, এবং এটা নিয়ে অনেক সময় দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্ব আসলে কেমন করে সমাধান করেন তানিম ভাই, আমার প্রশ্নটা সেটা থাকবে। তবে তার আগে আমাকে আরেকটা বিষয় সমাধান করতেই হবে। এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিতে হবে। দর্শক, আরই ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি আরবি ফেমাসের আয়োজনে একজন গুণী মানুষ, গুণী সারথী আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশ। আমার অনেক প্রশ্ন আছে, তদবির আছে, আপনাদেরও নিশ্চয়ই অনেক প্রশ্ন মন্তব্য আছে, করতে থাকুন, জানাতে থাকুন। আমার রাতের ট্রেন, মা বলিলেন ঘুমো তুই, ডেকে দেব সময়ের আগে, বহুদিন কেটে গেছে এখনো সময়ের আগে, আমাকে সবাই কেন ডাকে, কেন ডাকে? এটা তো আসলে হুমায়ুন আহমেদ স্যারের লেখা একটা কবিতা। জি। উনি ওই বইয়ের ফ্ল্যাপে লেখা ছিল, জি। মানে মূল উপন্যাসটার আর কি। তো সেটাই আসলে আমরা এখানে ব্যবহার করেছি। কেন চঞ্চল করেছেন? ভাইয়ের আসলে এমন একটা ইয়ে ছিল, সেটা তো এখন বলতে পারবো না, না, spoiler আমার হয়ে প্রশ্নটা যাবে হচ্ছে আর কি। সিনেমায় কবিতাও থাকে? সেখানে তো আমি দেখি যে গান থাকে, নায়ক নায়িকারা অনেকক্ষণ নাচানাচি করে, তারপরে কেমন করে যেন না, না, হারায় যায়। কবিতাও থাকে। কবিতাও থাকে তাইলে না? থাকে, থাকে। আচ্ছা, তাহলে এটা আমি যেটা বললাম এটা কবিতার মতো হয় নাই, কিন্তু আসলে এটা কবিতা। জি জি, এটা এটা হুমায়ুন কবিতাই। আহমেদের জি, লেখা। জি, জি, আচ্ছা। এটা হুমায়ুন স্যারের লেখা। আচ্ছা, সো আরেকটা সারপ্রাইজ আপনাকে দিতে চাই। একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য, কারণ আমরা একটু চিত্রা নদীর পাড়ে যেতে চাই। যাবেন? যাবেন? অবশ্যই। শরীফুল রাজের কাছে আমার প্রশ্ন। আমার খুবই পছন্দের একটা সিনেমা চিত্রা নদীর পাড়ে এখনই যাবেন? যাবো? ও তো জানেন আপনি যাবেন চিত্রা নদীর পাড়ে? এতগুলো মানুষ আমার সাথে যেতে রাজি, আমি তো মাস্ট যাবো। তাদেরকে নেওয়ার দরকার নাই দেখুন, আপাতত। আমার থেকে ওরা ইন্টারেস্টেড বেশি। চিত্রা নদীর পাড়ে আপনি কিছু চিত্রাকে ডাক দেন না? হ্যাঁ? চিত্রাকে ডাক দেন, চিত্রা নদীর পাড় থেকে চিত্রাকে একবার ডাক দেন। আসলে হ্যাঁ। তাহলে কি চিত্রাকে পাবো? পাবেন, শিওর। শিওর। এইখানে ডাক দেখি দিতে হবে। তোমার মনের মিল কত, চিত্রা শুনতে পাচ্ছেন? মনের টান। হ্যালো চিত্রা, হ্যালো। হ্যাঁ, চিত্রাকে পাওয়া গেছে। চিত্রা, আপনাকে স্বাগত আরইউ ফেমাসের আয়োজনে। আপনাকে করোনার সময় আমরা দেখতে পাচ্ছি না, আসলে নানান ভাবে কষ্ট হচ্ছে। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন সাবিলা নূর, অভিনেত্রী, এবং তিনি এই বনলতা এক্সপ্রেসের সাথেও রয়েছেন, এবং তাকে আমরা আসলে তার যে চরিত্রটি সেটি হচ্ছে চিত্রা নামে, সেজন্যই তাকে চিত্রা বলে ডাকছিলাম। চিত্রা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। দুর্দান্ত। আপনি কেন এইভাবে বলেন আপনি আমাদেরকে? আপনাকে আমরা সবাই মিস করছি এখান থেকে। আমিও ভীষণ মিস করছি। শোতে থাকতে পারলে খুবই ভালো লাগতো সবার সাথে, তবে আসলে একটা ছোট্ট অসুস্থতার কারণে আসতে পারিনি, বাট প্ল্যান করছি নেক্সট টাইম আবার এই টিমের সাথে আসবো। ইনশাল্লাহ, আমরা সবাই আপনাকে মিস করতেছি। এবং এই বনলতা এক্সপ্রেস কেন দেখবো আমরা সাবিলা, আমার টাকা খরচ করে? কারণ অনেক অনেক কারণ আছে। প্রথমত হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস অবলম্বনে, এরপরে আমাদের এত গুণী একজন নির্মাতা তানিম নূর ভাইয়ার ডিরেকশনে, সেই সাথে এত লিভিং লেজেন্ডস এর মতো অভিনেতারা আছেন, মোশাররফ ভাইয়া, চঞ্চল ভাইয়া, আমাদের এত গুণী গুণী শিল্পীরা আছেন, এবং আমাদের যারা ডায়লগ লিখেছেন, যে ডায়লগগুলো লিখেছেন এত ক্যাপটিভেটিং যে অডিয়েন্স নিশ্চয়ই খুবই ভালো একটা সময় পরিবারের সাথে কাটাবে হলে বনলতা এক্সপ্রেস দেখার সময়। ঠিক আছে সাবিলা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর কোনো বার্তা কি জানাতে চান দর্শকদেরকে, বা তানিম নূর ভাই কোনো প্রশ্ন আছে, কারো কোনো প্রশ্ন আছে? দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই, এবং সেই সাথে আমার মানে আপনার যারা গেস্ট আছেন তাদের সবাইকে একটা হাই জানাতে চাই, এবং Hello, আশা করি hello, আমরা আবার তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনার ওঠো। সাথে আবার আসতে পারবো। গেট ওয়েল সুন। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন Thank you, মন্তব্য thank আছে you. সাবিলার কাছে? মন্ত্রীর বউয়ের কোনো মন্ত্রীর কোনো তদবির আছে? দরকার না, যে সাবিলা, আপনার কোনো তদবির তদবির আছে? আছে? লাইক মন্ত্রীর বউয়ের কাছে কোনো তদবির মন্ত্রীর আছে? বউয়ের কাছে কোনো তদবির আছে? আমি শুনতে পারিনি, আরেকবার একটু- আমি বলছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? চিকিৎসা খাতে সাহায্য লাগবে কিনা? এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আমি বলছি যে মন্ত্রীর বউয়ের কাছে কোনো তদবির আছে আপনার? একটু দোয়া করেন যেন অসুস্থতা ঠিক হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, দোয়া করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সাবিলা Thank আমাদের you, সাথে thank যুক্ত you so হওয়ার জন্য। much. বাই। আমার এই বেচারি, সে তো খুবই অসুস্থ। হ্যাঁ, প্রমোশন করতে করতে একদমই একদমই, কারণ ইভেন এখন আমরা একটু উড়াল দিতে চাই, যদি আপনারা থাকতে চান চিত্রা নদীর পাড় থেকে আকাশে? এক্স্যাক্টলি। প্লিজ প্লিজ, আমি চাই। আপনি চান? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি চাইলে একজন নতুন কাউকে আমরা আমাদের সাথে ইনক্লুড করতে চাই। আমাদের সাথে আর কে আছেন একটু দেখতে চাই এই মুহূর্তে। আমাদের সাথে একজন নতুন মানুষ কি? আছে, আমাদের মাশা। মাশা। স্বাগত আপনাকে আমাদের আরইউ ফেমাসের আয়োজনে। মাশা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? মাশা ফ্রিজ হয়ে আছে, কানেকশনে একটু জটিলতা। দর্শক, আমরা মাশাকে নিশ্চয়ই আবার কানেক্ট করবো। মাশাকে কানেক্ট করলে আবার আমরা আপনাদের সাথে কথা বলিয়ে দিতে পারবো।
কেন উঠতে চান আরো বেশি কাঁদারে উড়াল দেব আকাশে? আমি বলেছিলাম যে সে হচ্ছে আলফা এবং জেনজির জেনারেশনে 90s-কে কিভাবে কেমন করে পরিচয় করে দিচ্ছে। আপনি তো 90s-এর জেনারেশন পেয়েছেন, এই যে আরো বেশি কাঁদালে উড়াল দেব আকাশে কি জনপ্রিয় একটা গান, সেটা আবার চলে আসছে, আবার অর্থহীন গান চলে আসছে, চাইতেই পারো চলে আসছে। কোনটা পছন্দ, আরো বেশি কাঁদালে নাকি চাইতেই পারো? দুইটাই পছন্দ, কারণ আমরা যখন বড় হই বা আমরা যে টাইমে আসলে এই মিউজিকগুলো হয়, এক্স্যাক্টলি। সো একটু আগে আপনি নিজেই বললেন যে আসলে জেনজিদের বা এই টাইমের মধ্যে উনি আসলে 90s-টাকে আসলে রিক্রিয়েট করলেন কিভাবে। সো এটা অ্যাজ অ্যান আর্টিস্ট আমি যখন কোনো সিনেমাতে কাজ করি বা কোনো ভালো প্রোডাকশনে কাজ করি, যখন আসলে কোনো টাইম বা কোনো সময়কে আসলে রিক্রিয়েট করা হয়, এটা আমার জন্য খুব মজার। যদি স্পেশালি সেটা হয় আইব বছর মতো কোনো গান, দেন আমরা চাইতে পারার মতো কোনো গান, এক্স্যাক্টলি বাংলাদেশ নিয়ে কোনো গান। সো আসলে সেটা একজন অভিনেতার জন্য অনেক বড় পাওয়া। সো এই ব্যান্ড কালচারটা যাতে সিনেমাতে আসছে এইভাবে এবং তানিম ভাইটা নিয়ে আসছেন, এর জন্য তানিম ভাইকে অনেক থ্যাঙ্কস। আসলে আমাদের ব্যান্ড কালচারটাকে এইভাবেই আসলে স্প্রেড করানো উচিত। জোশ। এবং সে না কেমন করে যেন অনেকগুলো ডট ডট কানেক্ট করে ফেলে, এবং সেই উৎসবে দেখেছি অনেকগুলো ডট কানেক্ট করেছে। জি, এবং একদমই। উৎসব এইবার তো দেখার পরে আরো- এই প্রশ্নটা আমার তিনজনের কাছেই একই প্রশ্ন, এই উৎসব সিনেমাটা দেখার পরে আপনাদের কি মানে মনের মধ্যে লোভ জাগছিল যে আমি তানিম নূরের সিনেমাটাতে কাজ করতে চাই? শরীফুল রাজ। ব্যাপারটা তো অবশ্যই, যখন আসলে লোভ জাগা নিয়ে না। এমনিতেই উনি একজন ভালো পরিচালক, সেকেন্ড হচ্ছে আমার প্রোডাকশনটা খুব ভালো। সো একজন অভিনেতা বা অভিনেত্রী, আমার মনে হয় যে আপনারা একমত হবেন যে যখন এরকম একটা ভালো প্রোডাকশন হয়, এটা তো একটা লোভনীয় প্রস্তাবই হয়। সো আমার মনে হয় যে এই লোভনীয় প্রস্তাব আমার যেরকম হয়েছে, আপুদেরও সেম, সাবিলারও সেম, শুনতে চাই সবার আপনার সেম। মামু, লোভটা কি জেগেছিল? একটা লোভ জাগা নিয়ে ব্যাপার। লোভ জাগানিয়া, লোভনীয় আপুর তো আরো বেশি production-এ। মনে হুমায়ুন আহমেদ স্যার সবকিছু আমার মিলিয়ে কাজ আমি হয়েছে। আসবো একটু পরে যে এটাতে। অনেকগুলো ডট হয়তো মিলে যাচ্ছে, জি। তো এরকম ডট মিলে যাওয়া লাইনের একটা ডটগুলো যদি ভালো- একটু এক্সপ্লেন করেন দর্শকদের জন্য। ডটগুলো খুবই জরুরি, কারণ হচ্ছে যে প্রসঙ্গটা যেহেতু আমি একটু পরে আসতাম, প্রসঙ্গটা যেহেতু চলে আসলো, আমরা একটু চলেই আসি দারুচিনি দ্বীপ থেকে। আমার কানেক্টিভিটিটা তৈরি হয়েছে দারুচিনি দ্বীপ থেকে এখন তানিম নূর। তকির আহমেদ দারুচিনি দ্বীপ বানিয়েছিলেন, এখন কিছুক্ষণ অবলম্বনে তানিম নূর বানাচ্ছেন। তো এত লম্বা একটা জার্নি করার আমার সুযোগ সৌভাগ্য হয়েছে, এবং সেই জন্য আমি এখন অবশ্যই তানিমকে থ্যাঙ্কস দিতে চাই যে এই সুযোগটা আমাকে সে দিয়েছে, এই যে জার্নিটা করার সুযোগ, এবং যেখানে আমার অনেক ডটগুলো মিলে গিয়েছে, যে ডট মিলে হয়তো একটা সার্কেল তৈরি হতে পারে, যে সার্কেলে অনেক দর্শক একসাথে হয়েছে, অনেক ভালোবাসা একসাথে হয়েছে, যে দর্শকে আজকে আমাদের বনলতা এক্সপ্রেসের জন্য সবচাইতে বড় ব্লেসিংস। কিন্তু সার্কেলটা যেন মিলে না যায়, এই সার্কেলটা তৃপ্তির সার্কেল। সার্কেল তো বড় হতেই থাকে। দর্শক পৃথিবী হিসেবে গোল। আমরা চাইবো যে এইটার যেন না মিলে, এটা ও ঘুরতে আচ্ছা, থাকুক, আপনি চান আমি অতৃপ্ত হয়ে সারা জীবন ভাটাকতে হয়ে ডট মিলাতে থাকেন। ডট মিলাতে থাকেন। হ্যাঁ, তাইলে হচ্ছে দর্শক হিসেবে আমরা তুষ্ট হই। আপনার অভিব্যক্তিটা শুনতে চাই যে উৎসবটা গেল, উৎসবটা দেখার পরে এত জনপ্রিয়তা ছিল সবার মধ্যে, সবাই একটা আলাদাভাবে কথা বলছিল, এটার পরে কি মনে হচ্ছিল যে আপনি কোনোভাবে নিজেকে যুক্ত করতে চান? আমার চাইতে আমার মেয়ের বেশি মনে হয়েছে। আচ্ছা। আমার মেয়ে উৎসব দেখার পর আমাকে প্রথম যে কথা বলছে যে তোমার তো এরকম সিনেমা করা উচিত, এন্ড ও যে কি পছন্দ করেছে উৎসব। তো তারপরে যখন তানিম আমাকে অফারটা দিল, আমার মেয়ের সাথে তো আমি খুব ডিসকাস করি যে এইটা আসছে, আমি এই কাজ করব কি না কি। আমার মেয়ে প্রথম বলছে অবশ্যই তুমি করবা, কারণ হচ্ছে ওর উৎসব অনেক পছন্দ হয়েছে, সো করতে বলছে। আর আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি তো হুমায়ুন আহমেদ স্যারের ফ্যান, মানে আমার দারুচিনি দ্বীপ করার কথা ছিল, পরীক্ষার জন্য আমি করতে পারি নাই। জাস্ট শুটিং এর 3 দিন আগে আমার ডিসিশন চেঞ্জ হয়েছে যে আমি পরীক্ষাটাই দিব, সিনেমাটা করব না। তো করা হয় নাই। স্যারের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা আছে প্রায় 2.5 বছর, আমি টানা কাজ করেছি স্যারের সাথে, সো অনেক অনেক মজার এক্সপিরিয়েন্স আমার আছে। কিন্তু স্যারের কোনো সিনেমা করা হয় নাই, স্যারের কোনো গল্পের যেগুলো চিত্রনাট্য হয়েছে সেগুলো থেকে কোনো কাজ আমার করা হয়নি, স্যারের ডিরেকশনও করা হয়নি। তো তানিম যখন বলেছে, আমি তো আসলে লাফ দিয়ে রাজি, মানে এখানে আর কোনো মানে অপশন ছিল না না করার। আর তানিমের সাথে আমার কিন্তু কাজ করার কথা হয়েছে প্রায় 2 বার, একটা জি। ফিল্ম নিয়ে, একটা সিরিজ নিয়ে। আচ্ছা। আনফরচুনেটলি সে কাজটা হয়নি, বাট এইরকম একটা সুপারহিট সিনেমায় আমাকে কাস্ট করার জন্য আমি আমার ডিরেক্টরের কাছে অনেক গ্রেটফুল। এটাকে বাটারফ্লাই এফেক্ট বলতে পারো তুমি। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তার আগে মনে হয় আমাদের সাথে যুক্ত রয়েছে মাশা। আমরা আরেকবার মাশাকে কানেক্ট করতে পারবো? মাশা শুনতে পাচ্ছেন আমাদের? হ্যালো, হাই। এই বাসা, আপনাকে স্বাগত। আরিফ ফেমাসের আয়োজনে আমরা আপনাকে দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি। আপনাকে স্বাগত। এবং আপনি একটা মানে গায়িকা থেকে নায়িকা হয়ে যাচ্ছেন, অভিনয় শিল্পী হয়ে যাচ্ছেন। আমার আজকে ডেজিগনেশন
আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি খালি নিজেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি শুধু আমাদেরকে শোনেন, নিজেকেই দেখেন। আমরা আপনাকে দেখতে পাচ্ছি। আমি বলছি যে আপনি এখন গায়িকা থেকে নায়িকা হয়ে যাচ্ছেন। আমার এখানে ডেজিগনেশনে যে মাশা ইসলাম, তারপরে লেখা সঙ্গীত শিল্পী এবং অভিনেত্রী, ব্যাপারটাকে এনজয় করছেন? অভিনেত্রী হতে পারিনি, দেখেন আগে তো কাজ করলাম, তো দেখি মানুষের পছন্দ হলে না অভিনেত্রী হবো। এই কাজটাকে দেখি। কিন্তু আমি অনেক হ্যাপি যে আমি বনলতা এক্সপ্রেসের সাথে আসলে আমার অ্যাক্টিং এর ছোট জার্নিও যদি বলি, ওটা শুরু হচ্ছে। কাজটা কেমন করে ঘটলো, এই ব্যাপারটা কেমন করে ঘটলো মাশা? তানিম ভাইয়ের সাথে আমি কথা বলি, তানিম ভাইকে আমি এক্সপ্রেস করি আমার ডিজায়ারটা। তানিম ভাই খুবই জেনারেসলি সে আমাকে অ্যাকসেপ্ট করেন এবং আমাকে কনসিডার করেন ফর দিস রোল। আই এম ভেরি গ্রেটফুল টু তানিম ভাই ফর বিলিভিং ইন মি। তানিম ভাই শুনছেন? এই জিনিসটা জানি না কতটুকু পেরেছি, কিন্তু আমি চেষ্টা করেছি। এন্ড লেটস হোপ ফর দ্য বেস্ট। তানিম ভাই সার্টিফাই করছেন যে এটা অনেক ভালো হয়েছে। তবে এটা কি মাশার রোলটা কি ছিল? মাশা ওখানে গানই গাইতে থাকবে নাকি? না না, মাশা এটাও হুমায়ুন আহমেদ স্যারেরই চরিত্র। যারা বইটা পড়েছে, চিত্রার বান্ধবী লিলি চরিত্রের নাম। চিত্রার বান্ধবী লিলি চরিত্রে দেখা যাবে মাশাকে। মাশা, আপনার কোনো মন্তব্য আছে? কেন দর্শকরা দেখবে? আপনার কোনো বার্তা ছোট করে জানাতে চান যদি দর্শকদেরকে? দর্শকরা দেখবে বিকজ ইটস বনলতা এক্সপ্রেস, ইটস তানিম ভাইস ফিল্ম, ইটস আ হিউজ কাস্ট অফ অল দ্য লেজেন্ডারি অ্যাক্টর্স এন্ড সিটিং ওভার দেয়ার। আমি কাউকে দেখতে পাচ্ছি না স্ক্রিনে, কিন্তু আমি জানি কারা কারা আছেন ওখানে। সো সবাই আমার এত পছন্দের। এই ফিল্মটা এমনিতেই দুর্দান্ত হবে, আমি জানি, সবাই জানি, আমরা যারা যারা এটা সম্পর্কে জানি যে বনলতা এক্সপ্রেস আসছে। সো অবভিয়াসলি অডিয়েন্সের দেখা উচিত। যারা উৎসব দেখেছেন তাদের অবশ্যই তারা হয়তো আরো এক্সাইটেড থাকবে যে বনলতা এক্সপ্রেস দেখার জন্য, কিন্তু সবার দেখা উচিত। ইটস আ ফ্যামিলি মুভি, সো আই এম হোপিং যে মানে সবাই যাতে দেখতে যায়, যারা উৎসবও দেখেনি, যারা নতুন ভিউয়ার্স, সবাই যাতে দেখতে চায়। এন্ড অবভিয়াসলি হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে এই ফিল্মটি, সো এটা আরেকটা রিজন এই মুহূর্তে দেখার। আরো একটা রিজন আছে, বুঝছেন মাশা, গভর্নমেন্ট এই সিনেমাটা ফ্রি করে দিছে, হলে গেলেই দেখতে পাওয়া যাবে। থ্যাংক ইউ মাশা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, বাই বাই। থ্যাংক ইউ মাশা। দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, এবং আরেকটু থাকতে হবে কারণ আমাকে একটা বিরতি নিতে হবে। ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। দর্শক আরো একবার স্বাগত। আপনারা দেখছেন আরিফ ফেমাসের আয়োজন এক ঝাঁক গুণী মানুষ, গুণী সারথি আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশ। বাট আমাকে আপনারা একটু জানান, বনলতা এক্সপ্রেসে করে কতদূর পৌঁছলেন, ঠিক বাড়ির কতখানি কাছে পৌঁছেছেন জানাবেন, কিন্তু মন্তব্য করতে থাকেন যে আমি ঠিক এই পর্যন্ত পড়েছি। তানিম নূরের ছায়াছবি, বাংলাদেশের সিনেমা, এবং সেখানে হুমায়ুন আহমেদ কেমন করে যেন আছেন, নুহাস আহমেদ আছেন এখানে। জি, নুহাস, এই নুহাস হুমায়ুন এই সিনেমার একটি চরিত্র। কিভাবে? আপনারা তো কোথাও তাকে দেখান নাই, কেমন করে সে ঢুকলো? সেটা সিনেমা হলে গেলেই দর্শক বুঝতে পারবে। ডিরেক্টরের ম্যাজিক। আচ্ছা, নুহাস হুমায়ুন আমাদের ছবিতে অভিনয় করছেন, বাহ, তাইলে হচ্ছে করেছেন আর কি, এবং গুরুত্বপূর্ণ চরিত্র, এবং অসম্ভব গুরুত্বপূর্ণ একটি চরিত্র। অসম্ভব। আমি ধরেন হচ্ছে যে আমি তো সামহাও এখানে সবাই মনে হয় হুমায়ুন আহমেদ স্যারের ফ্যান, অবশ্যই ফ্যান, মিসির আলীর ফ্যান, আমরা হিমুর ফ্যান। আমরা গতকালকেও ইভেন তার একটা ডায়লগ নিয়ে বলছিলাম যে যখন মেয়েরা নীল শাড়ি পরে টিপ পরে তখন হুমায়ুন আহমেদ এটাকে কেমন করে লিখেন, এবং তখন বলেন টিপটাকে সে সঠিক জায়গায় উপস্থাপন করেন না, এবং সে একটু আলাদা জায়গায় উপস্থাপন করেন, মানে টিপটাকে একটু পাশে দিয়ে বলেন যে এই যে পাশে আছে এটাতেই নাকি নায়িকাকে বেশি, রূপাকে বেশি ভালো লাগছে। এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। এইখানে তানিম নূর ভাই, একটা কথা হচ্ছে যে আমি যদি বলি যে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমিরি হক বাঁধন, জাকিয়া বাড়ি, মোহাম্মদ শরীফুল রাজ, সাবিনা নূর, মানে বলে শেষ করা যাবে না, এত সব গুণী মানুষদেরকে সামলানো। এবং আপনি কি, মানে এই প্রশ্নটা আপনার জন্য, আপনি কি আসলে নিজের ক্যারিশমেটিক জায়গাটাকে হাইড করার জন্য অন্য সবাইকে রিপ্রেজেন্ট করেন কিনা? না না, মোটেও সেরকম কিছুই না। মানে এটা কিন্তু মানে অনেক হাই ভোল্টেজ দিয়ে না, কোনো কনশাস ডিসিশনও না আমার কাছে। আমি এটা বলবো যে যখন আমি একটা সিনেমা করি, সেই সিনেমার প্রয়োজনে তো অসংখ্য চরিত্রের প্রয়োজন হয়, এবং সেই চরিত্রগুলোকে ফুটিয়ে তোলার জন্য বা আমাদের অভিনয় শিল্পীদের প্রয়োজন। তো এই যেই অভিনয় শিল্পীদের নাম আপনি বললেন আর কি, আমার কাছে তারা তারকাদের থেকে অভিনয় শিল্পী অনেক বড় ব্যাপার। এবং আপনি যদি বলেন যে
ধরেন শ্যামল চঞ্চল মল্লের ভাই কথা বা ভুলে গেছি। মোশাররফ করিমের বদলে ওখানে আমি কাকে নিব? এখন তারকা দেখে তো আর আমি তাকে না নিতে পারি না আর কি। ওনারা তো একই সাথে অনেক, এনারা প্রত্যেকেই একই সাথে অনেক বড় গুণী অভিনয় শিল্পী। তো এইটা, এবং এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাকে কিন্তু এই জিনিসটা আমি জানি না, সামলানোর কোনো এখানে কোনো ব্যাপারই নাই। কারণ কি যে আমরা সামলানো সবাই না। এখানে কিন্তু খুবই প্রফেশনাল, এবং আমাদের আপনি শুটিংয়ে, আমার যে কোনো শুটিংয়ে আপনাকে আমন্ত্রণ রইল আসার জন্য, এবং আসলে দেখবেন যে আমরা শুটিংটাকে কিন্তু করি, আর আমাদের একটা ছোট ইন্ডাস্ট্রি, আমরা সবাই সবাইকে বহু বছর ধরে চিনি, আমরা সবাই বন্ধু। হ্যাঁ, তো এখানে আসলে এরকম হয় না, আসলে আমরা অত্যন্ত আনন্দ নিয়ে, এবং আমি অবশ্যই বলবো যে সম্ভবত এটাই আমার জীবনের সব থেকে আনন্দময় শুটিং ছিল, যেখানে আমরা সবাই মিলে, এবং আমার মনে হয় এটা সবাই স্বীকার সবাই করবে feel আর কি, করেছি আমরা আমরা সেটা ফিল করেছি যখন শুটিং করছিলাম, যে আমরা মানে মনে হচ্ছিল যে আমরা একটা বড় পরিবারের অংশ, Picnic আমরা করতে একসাথে আসছি আসলে। পিকনিক করতে এসেছি, আমরা বড় একসাথে পরিসরে খাচ্ছি, আমরা একটা কাজ গল্প করছি, করছি। নিজের কাজ করছি। হ্যাঁ। মানে এটা একটা বড় দারুণ একটা। দারুণ ব্যাপার, এবং এই যে এই মানে আমি বলবো যে টিম ওয়ার্ক, এই টিম স্পিরিট আর কি, এটা মানে আমি ভীষণ কৃতজ্ঞ তাদের প্রতি, এবং তারা মানুষ হিসেবেও অত্যন্ত বড় মনের, এবং অভিনয় শিল্পী হিসেবে তো বটেই। না, আমার একটা প্রশ্ন যেটা ছিল ওইখানে, যেটা ছিল যে আপনি অনেক হাই ভোল্টেজ অভিনেতা নিয়ে জি। নিজের ক্যারিশমেটিক ব্যাপারটাকে হাইড করছেন নাকি না আমার অন্ধকারে, তো বা কোনো ক্যারিশমা কি, আমি একজন সাধারণ পরিচালক মাত্র। আমার কাজ সিনেমা বানানো, এরপর সেটা দর্শকদের উদ্দেশ্যে সেটা তাদের সাথে শেয়ার করা, এরপর দর্শক বিচারক তারা বলবে সেটা আর কি। এই সিনেমার শুটিং এর আগে শেষ কবে এফডিসিতে গিয়েছিলেন মনে আছে? আমি মনে নেই? গিয়েছি, আমি গিয়েছিলাম। গিয়েছিলেন, মনে আছে না? কাছাকাছি সময়ে আমার সেম ফ্লোরে আমার শুটিং ছিল, 2 নম্বর ফ্লোরে। ও আচ্ছা, ছিল। তাহলে আপনার এফডিসিতে যান কম বেশি, তাই না? শুটিং তো হয় আমাদের। শুটিং রিসেন্ট যাওয়া হয়নি, বাট হ্যাঁ গিয়েছি। আচ্ছা। এফডিসি নিজস্ব শুটিং কম হলেও বিজ্ঞাপন বাইরের বা বিজ্ঞাপনের আদায়ের শুটিং এগুলো হয়। তো হয় আর কি। কিন্তু যেটা হচ্ছে যে একটা সময় এফডিসি কে বলা হতো যে শুটিং এর মানে একদম প্রাণ ভ্রমরা আতুর ঘর। টাইপের, জি জি, প্রতিদিন অন্তত 4-5টা ছবি শুটিং হতো ওখানে আর কিন্তু কি। সেটা এখন আর না, নাই। আমি আমাদের But শুটিং এ তানিমুর কিন্তু- স্পেশালি আমি তানিম ভাইয়ের কথা বলবো। তানিম ভাই বলছিল যে আমি এয়ারপোর্ট থেকে এফডিসি ছাড়া কোথাও শুটিং করবো না। So, বাহ, আমি আমি কেন বললাম বলছি যে- যে ওটা তো আসলে ওরা এত just কমফোর্ট, এত আরাম, আমার মনে হ্যাঁ, হচ্ছে না এফডিসি এটাকে নিয়ে তো অন্যভাবে বলার বা কিছু প্রকাশ করার তো সুযোগ নেই। তানিম ভাই নিজে মুগ্ধ শুটিং করবে এখানে, আবার যদি চান্স পায় আমার মনে হয় যে আবার হ্যাঁ, বাড়ি হ্যাঁ, না, গিয়ে মানে shooting start অবশ্যই, করবে। মানে কারণ আমরা সবাই সেটা, কারণ আসলে তো মানে মানে এরকম একটা নিয়ন্ত্রিত পরিবেশে সবাই অনেক কমফোর্টেবল থাকি আমরা, মানে শুটিং তো পৃথিবীতে শুটিং ফ্লোরেই হয় বেশিরভাগ, মানে 90% শুটিং তো সবাই তাই করে আর কি, তাই না? সেটাই হয় বা সেটাই floor-এই হয়, হয়, একটা শুটিং ফ্লোরেই concentrated হয় আর কি, zone-এই কারণ হয়। ওর মধ্যে তো করতে হবে। তো কাজেই আমাদের ভালো হোক মন্দ হোক এফডিসি তাও তো আছে আর কি, এবং সেটারও ব্যবহার কিন্তু আমি বলবো যে মানে এমন না যে আপনি যে এফডিসি সারা বছর বুকিং থাকে, 6 মাস দেখা যায় খালি পড়ে থাকে। Right. কারণ আসলে আমার এখানে আমি কাউকে দোষ দিচ্ছি না, আমার মনে হয় যে আমাদের মূল প্রবলেমটা আমাদের এখানে যথেষ্ট ছবি নির্মিত হয় না, সেই কারণে অনেকের মনে হতে পারে যে এফডিসিতে তো আসলে এই নাই সেই নাই। এফডিসিতে যা আছে আর আমাদের ছবিতে যেই পরিমাণ ছবি মানে বিনিয়োগ হয় যথেষ্ট, মানে ঠিক। মানে যথেষ্ট আমরা তো আমি ঈদ বলবো কেন্দ্রিক আর কি। সিনেমাতে হ্যাঁ, এর বাইরে তো priority সারা দেই। বছর তো সারা বছর যদি আমরা সিনেমা করতে পারি তাহলে ওই হ্যাঁ, ঘাটতিও তখন বুঝে এফডিসি কে যাবে। আমরা হয়তো আরো বড় পরিসরে চাইবো, নিশ্চয়ই আরো ভালোভাবে ক্যাটারিংও কিন্তু চাইবো আর একটা কি। নিয়ন্ত্রিত পরিবেশে হয়েছে, জি, শুধু জি, জি। হাওয়াটা হয়নি না? এটা সম্ভব না মানে হাওয়া করতে গেলে সম্ভব না না, নাকি? হাওয়া তো মানে এটা আমি বলবো যে আমাদের দেশের মানে মানে অন্যতম একটা ভালো সিনেমা, এবং একটা অসাধারণ অসাধারণ সিনেমা আর কি, এবং এটা বলে শেষ করা যাবে না। এটা আমাকে বহুভাবে, আমি যে আজকে সিনেমা বানাচ্ছি আমাকে অনুপ্রাণিত করেছে কিন্তু যখন হাওয়া মুক্তি পেল আর কি, এবং হাওয়ার সাফল্য আমাকে অনুপ্রাণিত করেছে যে আমিও সিনেমা বানাবো এই উৎসব বা ইয়ে। থ্যাংক ইউ। আমরা একদম শেষ দিকে আছি, একদমই শেষ দিকে আছি। আমি সিনেমাটা তো দেখতে যাব পকেটের জি, টাকা জি। খরচ করে, জি, thank you, এবং আপনাদের thank you জন্য so অনেক much, শুভাশিস। কিন্তু যে দর্শকরা দেখবেন, যাদের টাকাটা খরচ করে দেখবেন, তাদের আপনাদের কথাটা শোনাটা জরুরি। এক হচ্ছে যে আপনি এটার মাধ্যমে অনেকগুলো বিষয় কানেক্ট করেছেন, অনেক সুপার স্টার লিজেন্ডারি অ্যাক্টর অ্যাক্ট্রেস আমাদের সাথে এটার মধ্যে যুক্ত আছে, সেটা একটা কারণ। আপনি এফডিসিতে এই সিনেমাটা করেছেন, সেটি একটি কারণ। মন্ত্রীকে দেখিয়েছেন, মন্ত্রীর ব্যাপার স্যাপার, মন্ত্রী আবার কি যেন কবিতা আবৃত্তি করে, সে কারণে তার এবং মন্ত্রিত্ব কবিতা লেখার জন্য তার মন্ত্রিত্ব চলে যায়। যেটা আমরা আমাদের বাস্তব জীবনেও অনেক জায়গায় দেখে থাকি, মন্ত্রিত্ব না গেলেও অনেক কিছু চলে যায়। জি। সো এটা খুব ইন্টারেস্টিং ভাবে মিলে গেছে, আমার খুব খুব মজা লেগেছে। এবং সেখানে আবার কি বলে শরীফুল রাজের মতো যে ডাক্তার। আচ্ছা, শরীফুল রাজের কথা তো এটা না বলে এই প্রোগ্রাম শেষ করা যাবে না। জি, বলেন না প্লিজ। সেটা হচ্ছে যে মানে সাধারণত কি হয়, নায়িকাদের জন্য মানুষ পাগল থাকে। হ্যাঁ, হ্যাঁ। মানে যে আমরা আল্লাহ off-air বলছিলাম, এই জি। নায়িকার সাথে দেখা হবে, নায়িকাকে একটু দেখবো, কথা বলবো, ছবি তুলবো। আমার ফ্রেন্ডরা, আমার পরিচিত মানুষরা
আমাকে ফোন দিয়ে দিয়ে, হ্যাঁ আচ্ছা তোদের স্পেশাল স্ক্রিনিং হবে, হ্যাঁ হবে, আমি আগের সিনেমাটা দেখবো বাট ওই দিনও আসতে চাই। আমি বলছি কেন? একটু রাজের সাথে একটা ছবি তুলবো। মানে রাজ ওই দিন তানিমের বড় বোন আসছেন, উনি আমার সাথে কথা বলছেন, আমাকে বলেছেন উনি আমাকে পছন্দ করেন, কিন্তু তারপর ওনার সাথে আমি হাফ এন আওয়ার কথা বলেছি, উনি হাফ এন আওয়ার বর্ণনা করলো যে রাজ কিভাবে তার ফেভারিট, মানে তার এই লুকটা কিভাবে ভালো হচ্ছে, তার আগের লুকগুলা কেমন ছিল, মানে রাজের যে পরিমাণে মেয়ে ফ্যান আছে আমি মানে জানি না Lady যে killer, ঠিক মানে তো আছে। ও মাই ঠিক। না এটা আমার জন্য ব্লেসিং, আমি ব্লেসড লাইক মানে হচ্ছে ওকে মেয়েরা পাগলের মতো পছন্দ করে, একজন না ওনার So, ওর জন্য আসবে ডেফিনেটলি। না আপুর বয়স তো ডেফিনেটলি ভালোই বয়স, তো আমার মনে হয় যে ওনার ওটা কিন্তু আমার জন্য ইন্সপায়ারিং আপু, লাইক না, সব বয়সের যখন আসলে হ্যাঁ, মেয়েদের কাছে ওনার এরকম একটা বয়োজ্যেষ্ঠ মানুষজন এসে আমাকে বলে উনি আমার কাজ দেখেন, আমাকে নিয়ে খোঁজ খবর রাখছেন। তুমি এরকম এবং বয়স বলে আমি- মানুষকে না, না, আটকে দিচ্ছ না কেন? এর জন্য না, ভালো মানে আমি লাগা বললাম যে like, কাটানো যায় এটা না, এটা আমি দেখছি যে লাইক 70 ইয়ার্স বা হচ্ছে অনেক, আমি বললাম যে মেয়েদের তো একটা টাইম আছে, বয়স আছে 20 25 30 35, জি তাই বললাম যে না, আমি ওই যে আমি অনেক ব্লেসড যে আমি এরকম কিছু মানুষকে চিনি যারা আসলে আমাকে অ্যাডমায়ার করেন, আমাকে খুব ইন্সপায়ার করেন, আসলে ওদের ওই কথাবার্তার কারণে মেবি আমি আমার ক্যারিয়ারে আরো বেশি মানে আমি ঠিকঠাক- এই দুইটা লাইনটা একটা নিউজের ভাষায় একটা রাজনীতির ভাষায় দুইভাবে বলতে চাই। Please. একটা হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যেটা আমরা নিউজে বলি, আর রাজনীতিবিদরা বলেন আবাল বৃদ্ধা বনিতা। গ্রেট, আপনি নাইসলি হ্যান্ডেল, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তো যেহেতু যাচ্ছি এই ট্রেনে করে বনলতা এক্সপ্রেসে, এবং এটার গন্তব্য হচ্ছে অপূর্ব লীলাময় অলৌকিক ভুবন। সো অপূর্ব লীলাময় অলৌকিক ভুবনে আপনাদেরকেও স্বাগত। দর্শকরা নিশ্চয়ই আপনারাও আপনাদের গন্তব্যে পৌঁছে গেছেন, তবে গন্তব্যে পৌঁছে যাওয়ার আগে আমাদের প্রিয় মানুষদের কাছে ঠিক একটি করে লাইন শুনতে চাইবো আপনাদের জন্য। মোমো। সবাইকে ঈদ মোবারক। বনলতা এক্সপ্রেস দেখবেন ফ্যামিলি নিয়ে, ঈদ আরো 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 দারুণ হয়ে যাবে। এর আগের বার যার সিনেমা দেখে আপনারা মুগ্ধ হয়েছেন সিনেমা হলে গিয়ে, so আমার মনে হয় যে এবার তাদের জন্য একটা দারুণ আবারও একটা গুড ট্রিট আসছে। সো বনলতার সাথে থাকবেন, বনলতা এক্সপ্রেসে উঠবেন, সব যাত্রীদের সাথে এনজয় করবেন। একদম জোশ, সেখানে সব থাকবে বাঁধানো। সবাইকে অবশ্যই বনলতা এক্সপ্রেস দেখার আমন্ত্রণ থাকছে। যারা উৎসব দেখেছেন তাদের আমন্ত্রণ তো না দিলেও চলবে, তারা এমনি আসবেন, কিন্তু যারা নতুন অডিয়েন্স আছেন তাদের জন্য এইটুকু বলতে চাই যে আপনার পরিবারের সবাইকে নিয়ে যদি কোনো সিনেমা আপনারা দেখতে পারেন সেটা অবশ্যই বনলতা এক্সপ্রেস, এবং ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিবে বনলতা এক্সপ্রেস। আপনারা আসেন, সিনেমাটা দেখেন, এবং সবার জন্য ঈদের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আপনার শেষ মন্তব্যটা শুনতে চাই, তার আগে একটা প্রশ্ন একটু জানতে চাই। অনেকগুলো সিনেমা আসছে, ভয় লাগছে? না, আমি সব সিনেমার প্রতি আমার শুভকামনা আছে, এবং আমরা সবাই মিলে আমরা- সব সিনেমা আটকে রাখেন নাই তো? না না, একদমই না, একদমই না। এবং আমার অসম্ভব শুভকামনা রইল, কারণ বাংলা সিনেমা দম এবং প্রিন্সের আমাদের দম, প্রিন্স, রাক্ষস, প্রেসার কুকার, যেই ছবিগুলোই আসছে, এবং তারা প্রত্যেকেই তো, আমরা তো আবারও বলবো যে আমরা তো খুব ছোট একটা ইন্ডাস্ট্রি, তো এখানে তো আসলে আমাদের মধ্যে আসলে প্রতিযোগিতার কোনো ব্যাপার আমি দেখি না আসলে। মানে দর্শকদের জন্য শেষ মন্তব্য। দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই যে হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস অবলম্বনে বহুদিন পরে বাংলাদেশে একটি সিনেমা হচ্ছে বনলতা এক্সপ্রেস। আমরা সবাই খুব প্যাশনেটলি কাজটা করেছি, এবং আমি আশা করি যে সিনেমাটা হলে গিয়ে দেখলে আপনাদের সবার ভালো লাগবে। একদমই তাই। আমরা আরো একবার একটু মনে করতে চাই আমাদের সাথে যারা যুক্ত ছিলেন না, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর থেকে শুরু করে শ্যামল মাওলা, আরো যারা গুণী অভিনেত্রী, এত মানুষ, শামীম আপা, আমরা কতজনের নাম নিব আসলে, কতজন সবাই আছেন। শুনেন, বাংলাদেশে যারা যারা অভিনয় করেন সবাই না এই বনলতা এক্সপ্রেসে আছেন। আপনারা সবাই দেখতে যাবেন, দেখে গিয়ে তারপরে মন্তব্য করবেন, জানাবেন। তবে দর্শক একটা কথা বলতে চাই, বনলতা এক্সপ্রেস হোক বা যেই সিনেমাই হোক, প্রত্যেকটা সিনেমাই আসলে দিন শেষে বাংলাদেশের। আপনি আমি সবাই বাংলাদেশি, এবং আমরাই না আসলে বাংলাদেশের মালিক। ফলে এই সিনেমাগুলো দেখুন, ভালো হোক মন্দ হোক, সমালোচনা করুন, আলোচনা করুন, দিন শেষে যাই করুন পুরোটাই না আমার ভাগ্যের, কারণ আমি না মালিক, আমি না বাংলাদেশের। এই লাল সবুজটাই না আমার আপনার। ভালো থাকবেন, দেখা হবে।